সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে পুরসভার ঘোষণা অনুযায়ী বুধবার থেকে জলপাইগুড়িতে পুরসভার দেওয়া টিআইএন ছাড়া টোটো চলাচল নিয়ন্ত্রণের কথা ছিল, তবে বৃহস্পতিবার থেকে সেই নিয়ম কার্যকর হবে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নদীতে চলছে অবৈধভাবে ধান চাষ, সেই সুযোগে নদীর চর দখল হচ্ছে নিত্যদিন। ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের জলডুমুর এলাকায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। পুরসভার ঘোষণা অনুযায়ী বুধবার থেকেই জলপাইগুড়ি শহরে পুরসভার দেওয়া টিআইএন ছাড়া টোটো চলাচল নিয়ন্ত্রণের কথা ছিল, তবে বৃহস্পতিবার থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে বলে পুর কর্তৃপক্ষের দাবি। মাঝে ছুটির কারণে ট্রাফিক পুলিশকে এ বিষয়ে চিঠি দেওয়া সম্ভব হয়নি বলে জানা গিয়েছে, তবে চিঠি দেওয়ার প্রক্রিয়া এদিন থেকেই শুরু হয়। এদিকে চলতি মাসের প্রথম থেকে পেইড পার্কিং হওয়ার কথা থাকলেও খুব দ্রুত ইটা চালু হবে বলে জানিয়েছেন ভাইস চেয়ারম্যান। তিনি বলেন, পরপর দুটি ছুটি থাকায় এদিন থেকে টোটো নিয়ে অভিযান প্রক্রিয়া শুরু হয়নি। আগামীকাল থেকে টোটো নিয়ে প্রক্রিয়া শুরু হবে। টোটো নিয়ন্ত্রণের নিয়ম কার্যকর হতে চলেছে। উল্লেখ্য, শহরকে যানজট মুক্ত করতে পুরসভার তরফ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এবার থেকে টিআইএন বিহীন টোটো শহরে চলাচল করতে পারবে না। এ পর্যন্ত প্রায় ৫,০০০ টোটোকে নম্বর দেওয়া হয়েছে। আপাতত এই সংখ্যক টোটোই শহরের ভিতরে চলাচল করবে বলে পুরসভা সূত্রে খবর। হয়েছিল যে সিদ্ধান্তটা, যে প্রথমত সমস্ত কাউন্সিলররা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত না যে ২ তারিখ থেকে এটা কার্যকারী করা হবে, যে টোটোর রেস্ট্রিকশনের ক্ষেত্রে আর হচ্ছে পেইড পার্কিংয়ের ক্ষেত্রে ওই যে আমাদের যে কর্মসূচি সেটা রয়েছে। মাঝখানে একটা সমস্যা হয়েছে কি, মাঝখানে শনি রবি পড়ে গেল, ঈদের ছুটি পড়ে গেল, তার ফলে একটা দিন আমরা পিছিয়ে গেলাম। এটাই অনিচ্ছাকৃত, অবশ্যই আমরা ক্ষমা চাইবো, একটা দিনও বা কেন মিস হবে। কিন্তু আমরা আগামীকাল থেকে টোটো নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে পুলিশকে একটা ফর্মাল চিঠি পাঠাতে হবে। সেটা তো আমরা যদি ওয়ার্কিং ডে না পাই তাহলে সেই চিঠিটা কী করে পাঠাবো? কারণ সব কিছু আইন মেনে করতে হবে। আজকে ওয়ার্কিং ডে পেয়েছি, আজকে আমরা চিঠি পাঠিয়ে দিচ্ছি, কালকে থেকে এটা এক্সিকিউট হওয়া শুরু হবে। আর টোটোর নিয়ন্ত্রণটার সাথে সাথে পার্কিংটাও ধাপে ধাপে শুরু হয়ে যাবে। পেইড পার্কিং ধাপে ধাপে প্রথমে বিগ বাজারের ওখান থেকে শুরু হবে, বেগুনটারির দিকে, কদমতলার দিকে, তারপরে মার্চেন্ট রোড, ডিভিসি রোড, ধাপে ধাপে সব শুরু হবে। এপ্রিল মাসটা তো এই নতুন পয়লা বৈশাখ পড়ছে। পয়লা বৈশাখের আনন্দের সাথে সাথে আপনারা দেখবেন জলপাইগুড়ি শহরেও পার্কিং হচ্ছে। অযাচিত টোটো যাদের এখানে চালানোর কথা না, যাদের টিন নাম্বার নেই বা যারা ২ নম্বরই করে টিন নাম্বার পেয়েছেন, ডি নম্বর নিজেরা তৈরি করেছেন, বা যারা কোনো রকম জালিয়াতি করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। সবই দেখতে হবে জলপাইগুড়ি মানুষ। ধীরে ধীরে জলপাইগুড়ি শহরটাকে আমরা সুনিয়ন্ত্রিত একটা সুন্দর শহর হিসাবে রাখতে চাই এবং ২,২৯,০০০ মানুষেরকে রক্ষা করতে চাই। একই সাথে টোটো চালকদের জীবিকাও যাতে ঠিকঠাক থাকে, এই ভারসাম্যটা বজায় রাখতে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নদীতে চলছে অবৈধভাবে ধান চাষ, সেই সুযোগে নদীর চর দখল হচ্ছে নিত্যদিন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জের জলডুমুর এলাকায়। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের জলডুমুর এলাকায় পাশ দিয়ে বয়ে গিয়েছে শাহু নদী। সেই নদী একসময় আকারে বড় থাকলেও বর্তমানে নদী গিয়ে দাঁড়িয়েছে নালায়। এই কারণে সেই নদীতেই চাষ হচ্ছে বোরো ধান। নদীকে নালা রূপে পরিণত করে একদল অসাধু ব্যবসায়ী চাষ শুরু করেছে। এলাকার মানুষ দাবি করছেন, চাষের নাম করে নদী দখল হয়ে যাচ্ছে। এইভাবেই নদীর অনেক জায়গা দখল হয়েছে। নদীর দুধারে জমি দখল করে গড়ে উঠছে ঘর। কাদের মদতে এই নদীর জমি বিক্রি হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। শাহু নদী কি অবস্থায় আছে? কি অবস্থায় যে আগে বিশাল বড় একটা নদী ছিল, নাম করা শাহু নদী, এখন তো নালায় পরিবর্তন হচ্ছে। কারা করছে এরকম নালায় পরিবর্তন? যারা করছে এই যে শিলিগুড়ির দালাল, জমি মাফিয়া, ওরকম তো বলা যায় না, এখন ডাইরেক্ট তো বলা যায় না। এখন কি করছে হ্যাঁ, নদীটাকে এখন এত বড় নদীটা, যেটা নাম করা নদী আছে শিলিগুড়ির, এই নদীটাকে নালা নামে পরিবর্তন করছে। এখন সব কি জমি দখল হচ্ছে? জমি দখল হচ্ছে, বিক্রি করছে, বিক্রি হচ্ছে আস্তে আস্তে। কি চাইছো, কি হলে সুবিধা হয়? এই যে একটা তোমার বন্ধ হবে, হ্যাঁ বন্ধ করা হোক। এগুলা আসে পুলিশ টুলিশ আসে মাঝে মাঝে? পুলিশ তো এইসব জায়গায় পুলিশ আসে না, আসলেও কিছু বলে না। আসে তোর
বিয়ে কাজের জন্য। দেখতেই পাচ্ছ শিলিগুড়ির অবৈধ লোক এসে পুরা দখল করে নিচ্ছে। অবৈধ লোক বলে জমিদার দালাল লোকলা নাকি ল্যান্ড মাফিয়া? এই যে জমি দালাল, এই যে বহুত কিছু, ওই যে মন্দির আমাদের দেখতে শোনাই। হ্যাঁ পুরাটাই এটা পুরাটাই দখল হয়ে গেছে। এর মনে হয় তো থাকবে না। অসুবিধা কার হচ্ছে তাহলে? আমাদের হচ্ছে, সাধারণ পাবলিকের হচ্ছে। কি চাচ্ছ তাহলে? কি করা একটা প্রতিবাদ চাচ্ছি। প্রশাসন জানে এই যে প্রশাসন আসে দেখে চলে যাচ্ছে, কিছু বলে না। কিছু বলে না? না এটা আমাদের এই যে যত বড় এরিয়া আছে এটা পুরাটাই দখল হয়ে আছে। শাহ নদী, শাহ নদী যেটা আছে এটা পুরাটাই দখল হয়ে আছে। কারা করছে দখল? এই যে মাফিয়া গুলা। মাফিয়া বলতে কি এখানকার স্থানীয় লোক জড়িত আছে নাকি? হ্যাঁ, 2-1 জন জড়িত আছে। রাখা হয়েছে ওটা দখল করার জন্য। নদীতে ধান চাষ করা যায় এভাবে? এই যে নদীতে ধান চাষ করতেছে, পরবর্তীতে ওটা মনে করো বাড়তি করে জমি টমি বালি টালি ফাড়া ওটা বিক্রি করে দিচ্ছে। না, নালায় হয়ে যাবে, এটাও নালা হয়ে যাবে। নদী কোন জায়গায় ছিল, এখন নদী কোন জায়গায় আসছে? আমাদের ওই যে মন্দিরটা দেখো, মন্দির নেই আমাদের। কি চাচ্ছ তাহলে? কি করা দরকার? একটা প্রতিবাদ চাচ্ছি। না, এইভাবে যে নদী আটকায় যে চাষ করছে এটাতে অসুবিধা হয় না? হ্যাঁ, অনেক রকমের অসুবিধা হচ্ছে আমাদের। নদীতে অনেক কিছু জিনিস থাকতো, আগে মাছ থাকতো, এখন তো কিছু নেই, পাওয়া যাচ্ছে না। না। এ বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান, বিষয়টি তার জানা নেই, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। শাহডাঙ্গিতে এরকম আমার জানা নেই, আমি আজকেই কলকাতা থেকে আসলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে নদীর চর শুধু শাহডাঙ্গি বলে না, বিভিন্ন জায়গায় আপনারা টিভিতে দেখেন, বিভিন্ন সারা পশ্চিমবঙ্গে। এটাই কিন্তু প্রশাসন কোনো মতেই বরদাস্ত করবে না। এবং এই এলাকার বিধায়ক যেহেতু আমি, আপনার কাছে আমি শুনলাম, নিশ্চয়ই আগামীকালেই তদন্ত করে দেখব, যদি অন্যায় হয়ে থাকে এটা কোনো মতেই বরদাস্ত করা হবে না, আইন মোতাবেক ব্যবস্থা করা হবে। এছাড়াও শাহ নদী একদম বাদ দিয়ে কি বলবো, চাষযোগ্য জমি যেখানে চাষ প্রত্যেকে করে, তিস্তা তো অনেকে চাষ করে, তিস্তার জমি না, নদীতে যেমন রেল লাইনের ধারে, রেলের জমি, রেল লাইনের ধারে দেখবে রেলের জমি তারাও চাষ করে। এখন সেটা যে চাষযোগ্য, সেটা যেখানে চাষ করে নদীর ধারে, চাষ করলে যদি নদীটা আর ক্ষতি হয়ে থাকে, নিশ্চয়ই আমি সেটা দেখব। যদি ক্ষতি হয়ে থাকে সেখানে চাষ করতে দেওয়া হবে না। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। ঝড়ে উড়ে গিয়েছিল ঘর, প্রথম কিস্তির টাকা পেলেও মেলেনি দ্বিতীয় কিস্তির 60,000 টাকা। প্রতিবাদে পথ অবরোধ জলপাইগুড়ির তিস্তাপাড়ে। অবরোধে সামিল তিস্তাপাড়ে সুকান্তনগর কলোনির ঝড়ে ক্ষতিগ্রস্ত 14টি পরিবারের সদস্যরা। অভিযোগ, বাকিদের টাকা দিলেও বেছে বেছে বঞ্চিত করা হয়েছে এই 14টি পরিবারকে। অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়েছে প্রশাসন। গত বছর 31শে মার্চ বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় জলপাইগুড়ি সুকান্তনগর এবং ময়নাগুড়ির বার্নিশ এলাকা। ক্ষতিগ্রস্ত হয় 500-রও বেশি ঘরবাড়ি, মৃত্যু হয় 4 জনের। সেই রাতেই জলপাইগুড়িতে ছুটে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্পূর্ণ এবং আংশিক ক্ষতিগ্রস্তদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ি সুকান্তনগর এলাকায় 112টি বাড়ি ঝড়ে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত 38টি পরিবারকে ঘর সংস্কারের জন্য এককালীন 5,000 টাকা দেয় প্রশাসন। বাকি ক্ষতিগ্রস্ত 74টি পরিবারকে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হয়। দ্বিতীয় কিস্তির টাকা 60 জনকে দেওয়া হলেও বাকি 14 জনকে দেওয়া হয়নি বলে অভিযোগ। এই অভিযোগ নিয়ে এদিন অবরোধে সামিল হলেন বঞ্চিতরা। তিস্তা বাঁধের রাস্তা আটকে দেওয়ায় ব্যাহত হয় যান চলাচল। অভিযোগ আমাদের 2024-এর যে ঝড়টা হয়েছে সেই টাকা বিডিও পুরো 60,000 টাকা পেয়েছে, আর বাকি টাকাটা খেয়ে নিয়েছে। সেটা যতক্ষণ বিডিও এখানে আসে প্রবলেম সলভ করবে না ততক্ষণ আমরা পাওয়া দেবো ছাড়বো না। মানে অভিযোগটা কি? কেন টাকাটা যতক্ষণ পাবো না ততক্ষণ। বাকি সবাই পেয়েছে। আমরা কয়েকজন 15 থেকে 16 জন আছে, এই কজন আমরা পাইনি টাকা। অভিষেক ব্যানার্জি বলছে 1,20,000 টাকা করে দেওয়া হবে, তবু ওরা দেয়নি, আটকা রাখছে টাকা। আমার অভিযোগ হচ্ছে আমার ঘরের মানে সম্পূর্ণ টাকচার উড়ে গেছে। ওনারা এসে ভিডিও এসে দেখছে, বলছে আপনার আধার কার্ড নিয়ে আসেন আর ব্যাংকের বই নিয়ে আসেন। নেওয়ার পরে আমাকে প্রথম কিস্তি দিয়েছে। এখন আমি যাচ্ছি কিছুদিন পর বলে কি পুলিশে দেবো, এই দেবো সেই দেবো, আপনি পাবেন না, আপনার পাকা ঘর আছে, এইভাবে আমাকে বলতেছে। বলে আপনি আর আসবেন না, আপনি পাবেন না। আর বলে পুলিশ যদি বেশি করবেন পুলিশকে জানাবো, এইভাবে বলে পুলিশে দিয়ে দিব।
ওই বিডিওর ওখানটায় বলে বের হন। আপনার কি পাকা ঘর আছে? আমার ওই যে আসামপুরে যে ইয়ে ছিল না, ওটা সম্পূর্ণ উড়ে গেছে, সবাই জানে। হ্যাঁ, ঝড়ে উড়ে গেছে। আমি লোন করে ইয়ে করছিলাম, লাগাইছি টিন, সেই টিনের টাকচারটা সম্পূর্ণ চলে গেছে আমার। ওরা দেখে গেছে। তারপর যায় না না, এই দাবিটাই আপনাদের? হ্যাঁ, আমি চাই যে আমাদের যেটুকু আমার প্রাপ্য টাকা সেটা আমরা যেন পাই। কি অভিযোগ? আমাদের বাকি টাকা না দিলে আমরা অবরোধ মানে ইসে করবো না। বাকি টাকা মানে ঝড়ের টাকা কত টাকা পেয়েছে? আমরা 60,000 টাকা করে পেয়েছি, 60,000 টাকা করে পাইনি। আবার সম্পূর্ণ লোক আমাদের পাড়া পেয়ে গেছে, আমরা 12-13টা ঘর আমরা পাইনি। তো আমাদের টাকা না দেওয়া অবধি আমরা পথ অবরোধ বন্ধ করবো না। তবে বিডিও মিহির কর্মকারের দাবি, এরা প্রথম কিস্তির টাকা পেলেও নিয়ম মেনে কাজ করেননি, তাই দ্বিতীয় কিস্তির টাকা আটকে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি তো এরকম তো নয় ব্যাপারটা। আমাদের আমি তথ্য পরিসংখ্যান সহই বলছি, আমাদের যখন ঝড় হয়েছিল গত বছর এপ্রিল মাসে, 31শে মার্চে, সেই ঝড়ে মোটামুটি 38 জন লোক আংশিক ক্ষতিপূরণ, যেটা 5,000 টাকার ক্ষতিপূরণ, সেটা পেয়েছিল আমাদের বিবেচনায়, এবং 74 জন এরকম বিবেচিত হয়েছিল যে তারা পূর্ণাঙ্গ ঘরের টাকা পাবে। তো আমরা যখন সেকেন্ড কিস্তি পূর্ণাঙ্গ ঘরের টাকা 60,000 টাকা প্রথমে দেওয়া হয়, তারপরে পরের কিস্তিতে আরো 2টো কিস্তিতে বাকি টাকা দেওয়া হবে বলে অঙ্গীকার করে সরকার। তো 74 জন পায়। 74 জন তাহলে সেকেন্ড ইনস্টলমেন্টের জন্য আমাদের কাছে রিপোর্ট চাওয়া হয়। তো আমরা যখন ফিল্ডে ইনকোয়ারি করেছি, আমাদের অফিসাররা ইনকোয়ারি করেছে, তখন দেখা গেছে 60 জন মাত্র সরকারি নিয়ম কানুন মেনে ওই টাকাটা খরচা করেছে এবং তারা বাড়ি বানিয়েছে। তাহলে এবার এই 60 জনকে এই জন্য আমরা সেকেন্ড ইনস্টলমেন্টে টাকা দিয়েছি। আর বাকি যারা 14 জন এখনো তাদের বাড়ি বানায়নি, অর্থাৎ যে টাকাটা সরকার দিয়েছিল ওদেরকে, সেই টাকাটা মানে সঠিক উপায়ে এবং সঠিক জায়গায় ব্যয় করেনি, তাদের টাকাটা আমরা মানে করেছি, স্থগিত রেখেছি। এখানে কোন রকম মানে আমরা ফিল্ড ইনকোয়ারি করে, এবং যারা যেসব বাসিন্দারা আজকে এই মানে দাবিটা করছে, তারা কিন্তু উপস্থিত ছিলেন সেই ইন্সপেকশনের সময়। সুতরাং আমাদের তরফ থেকে আমরা ঠিক করেছি। তারা বলছে যে প্রশাসন কোনো সহযোগিতা করছে না বলে না, এখানে ওনারা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, আমি কিন্তু ওনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি ব্যাপারটা, যে আপনারা সঠিকভাবে সরকার যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন মেনে খরচা করুন, আমরা অবশ্যই আপনাদের সেকেন্ড কিস্তির টাকা দেব। ওনারা যতদিন এই খরচা না করবে ততদিন কিন্তু আমরা দিতে পারবো না, মানে আইনগতভাবে দিতে পারবো না। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা অবমাননার অভিযোগ উঠল খোদ ব্লক প্রশাসনের ইলেকশন অফিসারের বিরুদ্ধে। ছাড় পায়নি শাসক দলের পতাকাও। সরকারের কর্মীদের হাতে সরকারি দলের পতাকা অবমাননায় ক্ষুব্ধ শাসক দলের কর্মীরা। এমন ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে হলদিবাড়িতে। ঘটনার জেরে এই দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ওসি বিবেক দর্জির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হলদিবাড়ি ব্লক থেকে তার বদলির দাবিতে সরব হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। বিডিও অফিস চত্বরে দেখা যায় সেখানে মাটিতে গড়াগড়ি খাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা। তা পা দিয়ে চলে যাচ্ছেন বিডিও অফিসে বিভিন্ন কাজে আগত মানুষজন।
একটু এগিয়ে গেলেই দেখা যায় বিডিও অফিসের স্কিল ডেভেলপমেন্ট মিটিং হলের পাশে পুকুর পাড়ে অন্যান্য আবর্জনার সঙ্গেই ফেলে রাখা হয়েছে পতাকাগুলি। তাতে তৃণমূল, বিজেপি, সিপিএম, ফরওয়ার্ড ব্লক সহ বিভিন্ন দলের পতাকা আছে। সেখানে উড়ে উড়ে বিভিন্ন পতাকা ছড়িয়ে পড়ছে এলাকাতে। তাতেই পতাকাগুলি মানুষের পায়ের তলায় চলে আসছে। সম্প্রতি শান্তি কমিটি ও ঈদ উপলক্ষে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। তাতেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের নজরে আসে বিষয়টি। নির্বাচনের সময় পতাকা ঘিরে বড় রকমের রাজনৈতিক দাঙ্গার মতন ঘটনাও ঘটে। আর সেই পতাকা প্রশাসনের হাতে এমনভাবে অবমাননায় ব্যথিত রাজনৈতিক দলের নেতৃত্ব। নির্বাচন কর্মীদের নৈতিক বোধ নিয়েও প্রশ্ন উঠছে। সোলার ওয়াটার ট্যাঙ্কের শুভ উদ্বোধন করলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কামারভিটা মহামায়া কলোনিতে পানীয় জলের সমস্যা ছিল। আর সেই সমস্যার কথা চিন্তা করেই বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অর্থ তহবিল থেকে প্রায় 3.5 লক্ষ টাকা খরচা করে একটি সোলার ওয়াটার ট্যাঙ্ক তৈরি করার উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যেই সেই সোলার ওয়াটার ট্যাঙ্ক তৈরি হয়ে গিয়েছে। বুধবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সোলার ওয়াটার ট্যাঙ্কের শুভ উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামিজউদ্দিন আহমেদ। সঙ্গে ছিলেন এলাকার পঞ্চায়েত সদস্য ভাস্কর সরকার, তুষার দত্ত, প্রফুল্ল রায় প্রমুখ। এ বিষয়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। সেই সমস্যার কথা চিন্তা করে গ্রাম পঞ্চায়েতের অর্থ তহবিল থেকে 3.5 লক্ষ টাকা খরচা করে একটি সোলার ওয়াটার ট্যাঙ্ক তৈরি করা হয়। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের এই কামারভিটা উত্তর যে বুথটা আছে, যেখানে আমাদের ভাস্কর সরকার পঞ্চায়েত, এই বুথে মানুষের এখানে একটা চাহিদা ছিল, অনেকদিন ধরে বলছে জলের ট্যাঙ্ক, সোলার ওয়াটার ট্যাঙ্ক আমরা করছিলাম, তারই শুভ সূচনা আমরা করলাম আজকে। এখানে 3.5 লাখ টাকা, তার লেস মানিও আছে। এখানে মানুষের অনেক সুবিধা হবে, অনেক সুবিধা হবে। বিন্নাগুড়িতে আমরা বিগত যে ইয়েগুলো ফিনান্সিয়াল ইয়ার যে গেছে প্রচুর ট্যাঙ্ক আমরা করছি। এই বুথে আরও একটা আছে পাশেই, ওটা এজেন্সি একটু খামখেয়ালি আছে বলে ওটাকে সম্পূর্ণ করা যাচ্ছে না। ত্রিপুরা আমরা এজেন্সিকে চিঠি দিয়েছি যাতে তারা সেটা তাড়াতাড়ি করে, অনেক সুবিধা হবে মানুষের। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি বান্ধব নাট্য সমাজের 100 বছর পূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার বিকেল বেলায় জলপাইগুড়ি শহর জুড়ে একটি শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির শুভারম্ভ করা হয়। এ বিষয়ে বান্ধব নাট্য সমাজের সহ সম্পাদক কল্যাণ চক্রবর্তী বলেন, শতবর্ষের অনুষ্ঠান শুরু হলো। শোভাযাত্রার মাধ্যমে এদিন বিশেষ অনুষ্ঠানের সূত্রপাত হয়। এখানে জলপাইগুড়ি শহরের সংস্কৃতি এবং নাট্য ব্যক্তিত্বরা উপস্থিত হন। সকলের সঙ্গে সকলে সহযোগিতা করেন। আগামীকাল রয়েছে সংবর্ধনা অনুষ্ঠান, 4 এপ্রিল অনুনাটক পরিবেশনা। সেখানে মোট 8টি দল অংশগ্রহণ করতে চলেছে। আগামী 5 এপ্রিল সন্ধ্যায় প্রয়াস হলে বান্ধব নাট্য সমাজ এবং সৃষ্টি মাইমের নাটক রয়েছে এবং 6 এপ্রিল কোচবিহার এবং মালবাজার নাট্যদল তাদের নাটক পরিবেশন করবে বলে জানিয়েছেন তিনি। আমাদের প্রোগ্রাম, শতবর্ষের প্রোগ্রাম আমাদের শুরু হচ্ছে আজকে থেকে। আমরা মিছিলের মাধ্যমে, একটা শোভাযাত্রার মাধ্যমে, আমরা এই শোভাযাত্রার মাধ্যমে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। তাদের তরফে আমরা হচ্ছে বান্ধবনাট্য সমাজের পক্ষে। এখানে জলপাইগুড়ি শহরের সমস্ত সংস্কৃতিপ্রেমী মানুষ এবং নাটকের সমস্ত কুশীলব তারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সঙ্গে তারা সহযোগিতা করছেন। আমরা আশা করছি তাদের এই সহযোগিতা এটা অত্যন্ত সাফল্য লাভ করবে। আপনাদের সহযোগিতাও আমরা চাই। আমাদের প্রোগ্রামটা আজকে থেকে শোভাযাত্রা শুরু করে আগামীকাল হবে আমাদের সম্বর্ধনা। সেই সম্বর্ধনা যারা আমাদের অনেক অতীতের যে সমস্ত সভ্য যারা এখন হাঁটতে চলতে পারে না, তাদেরকেও আমরা সম্বর্ধনা দেব। আগামী 4 তারিখে আছে অনুনাটক উৎসব। সেখানে জলপাইগুড়ি শহরে 8টি দল অংশগ্রহণ করবে। তারপর 5 তারিখে প্রয়াস হলে আমাদের বান্ধবনাট্য সমাজের নাটক আছে, সেই সঙ্গে সৃষ্টি মাইমের নাটক আছে। 6 তারিখে ওই প্রয়াস হলেই কলকাতা আমাদের মালবাজারের একটি নাট্যদল এবং কুচবিহারের নাট্যদল তাদের নাটক পরিবেশন করবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
পুরসভার ঘোষণা অনুযায়ী বুধবার থেকে জলপাইগুড়িতে পুরসভার দেওয়া টিআইএন ছাড়া টোটো চলাচল নিয়ন্ত্রণের কথা ছিল, তবে বৃহস্পতিবার থেকে সেই নিয়ম কার্যকর হবে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নদীতে চলছে অবৈধভাবে ধান চাষ, সেই সুযোগে নদীর চর দখল হচ্ছে নিত্যদিন। ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের জলডুমুর এলাকায়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।